আসসালামু আলাইকুম। শান্ত বায়োলজি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। গতকাল যতটুকু ক্লাস নিয়েছিলাম আজকে তারপর থেকে শুরু করবো ইনশাল্লাহ। দেখো, তোমরা জানো যারা নতুন দেখছো তারা হচ্ছে অবশ্যই তোমরা নতুন দেখলে তারা সাবস্ক্রাইব করো, যাতে করে যখনই আমি ক্লাস আপলোড করবো তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তো বিশেষ করে আমি চিন্তা করেছি তোমাদের হচ্ছে একটা করে অধ্যায় অনেকগুলো ক্লাসের মাধ্যমে শেষ করবো, যাতে করে তোমাদের বোরিং না লাগে। এই জন্য একটা ক্লাস অল্প সময় হবে আর কি। তোমরা অবশ্যই ক্লাস দেখার আগে আবুল হাসান স্যারের বই হাতে নিয়ে দেখবা। আমি এখানে অন্তত একটা বইয়ের এমসিকিউগুলো তোমাদের দাগিয়ে দিব এবং কোনটা সৃজনশীল সেটা তোমরা জেনে যাবে। পাশাপাশি অন্যান্য লেখকের বইয়ের অতিরিক্ত তথ্যগুলো তোমাদেরকে আমি দিয়ে দেবো। কাজে তোমরা যারা আজকে প্রথম আমার ক্লাস দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, তাহলে নিয়মিত আমার ক্লাস করা পারবে। দেখো, আমরা গতদিন পর্যন্ত আলোচনা করছিলাম, যারা ক্লাস দেখোনি আগের ক্লাস দেখে নিও। সেটা হলো আমরা আন্ডার সার পর্যন্ত আবিষ্কার করছিলাম। গুল্ম বা মানে আবৃত্তি উদ্ভিদে শুরু করে আমরা গুল্ম পর্যন্ত আলোচনা করছিলাম। এখন আমরা হচ্ছে বৃক্ষ। তো এটা তো সবাই তোমরা জানো, বৃক্ষ বা গাছ আমরা তাদেরকে বলবো যারা সাধারণত 10 ফিট বা তার উচ্চতা সম্পন্ন গাছ হবে। সাধারণত সকল ক্ষেত্রে না, সাধারণত তাদেরকে আমরা গাছ কিন্তু অবশ্যই আছে। তো এই গাছগুলো কেমন হবে? অবশ্যই তার ডাল শক্ত হবে, কাষ্ঠ হবে, তাহলে তারা বৃক্ষ বা গাছ হিসেবে পরিচিত হবে। তো উদাহরণত এটা সব থেকে সোজা, এটা সবাই জানো। এরপরে দেখো পরাশ্রয়ী। কোনটি হলো পরাশ্রয়ী হবে? এপিফাইটস বলা হচ্ছে। এপি মানে বাইরে থাকা বোঝায়, ফাইটা মানে উদ্ভিদের বাইরে যারা থাকে, উদ্ভিদের কাণ্ডের বাইরে আশ্রয় নিয়ে থাকে। যে উদ্ভিদ অন্য উদ্ভিদকে আশ্রয় করে জন্মে তারাই হলো অ্যাপিফাইট। উদাহরণ আবুল হাসান স্যারের বই নাই, কিন্তু অন্য বইয়ে আছে। তাহলে অ্যাপিফাইট বা পরাশ্রয়ী উদাহরণ হলো শৈবাল ছত্রাক। এই বিষয়গুলো তো নোট করে দিবা। অ্যাপিফাইট বা পরাশ্রয়ী হলো শৈবাল ছত্রাক। এরপরে পরাশ্রয়ী গেল, তারপরে আমরা চলে আসলাম মৃতজীবী। তোমরা এটাও আগে দিয়ে জানো যে উদ্ভিদ মৃত বা পচা জৈব পদার্থ হতে খাদ্য গ্রহণ করে। কোনো উদ্ভিদ বা প্রাণী মরে গেছে সেইখানকার থেকে পুষ্টি নিয়ে থাকে, তারাই হলো মৃতজীবী। এর উদাহরণ কি? এর উদাহরণ হলো মিক আর পেনিসিলিয়াম। উদাহরণ হলো মিক আর পেনিসিলিয়াম। তাহলে এটা হলো উদাহরণ কার? মৃতজীবী। এখন দেখো পরজীবী, যে উদ্ভিদ অন্য সজীব উদ্ভিদের খাদ্য শোষণ করে। এর উদাহরণ কি? ক্যাসকিউটা। এই উদাহরণ হলো ক্যাসকিউটা। এগুলো কিন্তু অন্য বই আছে ক্যাসকিউটা। এই জন্যই অন্য বইগুলো তোমাদের যাতে হয়ে যায় একটা বই পড়ার পাশাপাশি এগুলো তোমরা নোট করবে। তাহলে এই গেল হচ্ছে উদ্ভিদের স্বরূপের মধ্যে। এবার আমরা চলে আসবো উদ্ভিদের কাণ্ড না, এবার আমরা চলে আসবো উদ্ভিদের মূলের মধ্যে কি আছে। তো মূলের মধ্যে প্রধান মূল আছে। প্রধান মূলের উদাহরণগুলো আমরা মনে রাখবো। তাহলে প্রধান মূলটা কি বলছে? ভ্রূণমূল হতে সৃষ্ট পাথরগুলো ক্রমশ বৃদ্ধি যে মূলতন্ত্র গঠন করে, তাই হলো প্রধান মূল। অর্থাৎ এরকম যে একটা গাছের মনে করো এটা একটা গাছ, এটা মাটির লেভেল, এটা হলো ভূম ছিল, ভূমটা বিদ্যুৎ হলো, বিদ্যুৎ হয়ে নিচের দিকে নেমে আসলো। তাহলে উপরের অংশটা হয়তো ভূম ছিল, সেটা বিদ্যুৎ হলো এবং পরবর্তী এরা আবার শাখা প্রশাখা হলো। তাহলে এই গোটাটার নাম হলো মূলতন্ত্র। প্রধান মূলের সাথে শাখা প্রশাখাযুক্ত মূল থাকবে, এটা হলো মূলতন্ত্র। তাহলে প্রধান মূল হলো ভ্রূণমূল বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যে মূলটা গঠন করে এবং পরবর্তীতে সেই মূলের শাখা প্রশাখা বের হয়, তারা হলো প্রধান মূল। তাহলে প্রধান মূল তো তোমরা জানো, মূলা গাজর বীজ, সেটা তো জানোই। এটা আবুল হাসানের যা আছে অন্য বইতে আছে। অস্থায়ী মূল কারা হবে? অস্থায়ী মূল হলো, বুঝতেই পারছো, যে স্থানে হওয়ার কথা সেই স্থানে হলো না, এরকম কিছু, সেটা হলো অস্থায়ী। তোমরা দেখবা যে বড় বড় বট গাছগুলোতে অনেক গাছের ডাল থেকে কিছু নিচের দিকে ঝুলে থাকে। এই জিনিসগুলো কিন্তু সবগুলাই মূল।
কিন্তু এরা অস্থানিক মূল। কেন অস্থানিক? কারণ যেইখানে এই মূলগুলো হওয়ার কথা সেইখানে কিন্তু হলো না, এই জন্য এটা হলো অস্থানিক মূল। তাহলে এই অস্থানিক মূলগুলা তোমার হচ্ছে যে যেখান থেকে হওয়ার কথা সেখানে না হওয়া, এটাই হচ্ছে অস্থানিক মূল। তো ভ্রূণমূল হতে উদ্ভূত না হয়ে, তার মানে কি ভ্রূণমূল থেকে উদ্ভূত হয়নি, মূলগুলা অন্যান্য জায়গায় অন্যান্য গাছের ডাল থেকে হয়েছে, এটাই হলো অস্থানিক। তাহলে অস্থানিক মূলের উদাহরণ অশোক আছে, কিন্তু আরো অন্যান্য আরো কিছু উদাহরণ আছে, যেমন আছে হলো পাথরকুচি, তারপর হলো ক্যাসকিউটা, এটা হলো অস্থানিক মূলের উদাহরণ। তাহলে এইগুলো তোমরা একটু মনে রাখবা। এবার হলো উচ্চমূল। উচ্চমূল বলতে ভ্রূণমূল যে জায়গাটা থাকে সেটা বৃদ্ধি পায়নি, কাণ্ডের যে এরকম ব্যাপার, যে ধরো এটা হলো মাটি এরিয়া, এটা হলো ভ্রূণমূলটা বৃদ্ধি আর পেল না, আগে কি হলো এখান থেকে গাছ তৈরি হচ্ছে, আর নিচের দিকে ভ্রূণমূলের গোড়া থেকে অসংখ্য শাখা প্রশাখা মূল বের হচ্ছে। সেটা হচ্ছে কাণ্ডের নিম্নাংশ থেকে, অর্থাৎ এটা ভ্রূণমূল না, এটা কাণ্ড হয়ে গেল, মানে এটা ভ্রূণমূল হিসেবে বৃদ্ধি পায়নি, তাই কাণ্ডের নিম্নাংশ হয়ে গেল তখন। অর্থাৎ কাণ্ডের নিম্নাংশ থেকে যে মূলগুলো হচ্ছে সেটাই হলো উচ্চমূল। কাণ্ডের নিম্নাংশ থেকে সৃষ্ট এক গুচ্ছ আকারে থাকে। তোমরা জানো এগুলো একবীজপত্রী এরকম হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রথম যে ভ্রূণটা হয় সেই ভ্রূণের মূল বৃদ্ধি পায় না, সেই ভ্রূণের ওই লাস্ট প্রান্ত যেটা, সেই লাস্ট প্রান্ত থেকে অসংখ্য শাখা প্রশাখা মূল বের হয়, এটা হলো গুচ্ছমূল। একদিন উদাহরণ। তাহলে গুচ্ছমূল এক ধরনের, কিন্তু গুচ্ছমূল এক ধরনের অস্থায়ী মূল, কারণ প্রধান মূল থেকে বের হয় না, এটা মনে রাখবে। তাহলে এটার উদাহরণ অতিরিক্ত কিছু উদাহরণ, এখানে যেমন শুধু ধান দিয়েছে, কিন্তু একবীজপত্রীর মূল এই উদাহরণ, উদ্ভিদের মূল একই হবে। একবীজপত্রী উদ্ভিদের শুধু ধান বলে না, একবীজপত্রী উদ্ভিদের মূল সবাই হলো গুচ্ছমূলের মধ্যে। পরাশ্রয়ী মূল উদাহরণ মনে রাখবা, একটাই উদাহরণ আছে এটা, যে পরাশ্রয়ী উদ্ভিদের পর্ব তোমরা চিনো কিনা, যে যেখান থেকে আসলে গাছের ডালের যেখান থেকে শাখা প্রশাখা বের হয় ওই জায়গাগুলো পর্ব, মানে এরকম ধরো তোমরা কুসুরে দেখেছো যেরকম ভিটের মধ্যে থাকে, তারপরে বাঁশ টাস বা প্রত্যেকটা গাছের ভিটের মতো, এই ভিটের মতো অংশগুলো থেকে পাতা বা অন্যান্য শাখা প্রশাখা বের হয়। তো এই জায়গাটার নাম হলো পর্ব, এই জায়গাটার নাম হলো পর্ব, এই জায়গাটার নাম হলো মধ্যপর্ব বা পর্বমধ্য, পর্বমধ্য। তাহলে এই তাই হচ্ছে যে পরাশ্রয়ী উদ্ভিদের পর্ব হতে উৎপন্ন অস্থায়ী মূল যদি পর্ব থেকে কোনো মূল বের হয় তাহলে সেটা হলো পরাশ্রয়ী মূল। পরাশ্রয়ী মানে কি? অন্য উদ্ভিদে আশ্রয় নেওয়া, এটা হচ্ছে পরাশ্রয়ী। আচ্ছা, তাহলে পরাশ্রয়ী অর্বিটাল। এবার আমরা চলে আসি কাণ্ড। এই কাণ্ডের এখানেও বেশ কিছু এমসিকিউ আসে অ্যাডমিশনে বা তোমার বোর্ড পরীক্ষায়। তো বোর্ড পরীক্ষা কম আসে, অ্যাডমিশনে এখানে বেশি আসে। কাণ্ডের দেখো বলা হচ্ছে ফাঁপা কাণ্ড। তোমরা জানো যে কিছু কিছু গাছের কাণ্ড ভিতরটা ফাঁপা থাকে, তাই না? যেমন তোমরা জানো যে বাঁশের ভিতরে ফাঁপা থাকে। এইটার উদাহরণ আমরা মনে রাখবো, যেমন ধরো সাইপ্রাসি উদ্ভিদ গোত্রের, এখানে এরা হলো কারা? সাইপ্রাসি গোত্রটা হলো মুথা ঘাস বলা হয়। যারা সাইপ্রাসি বাংলায় ওরা এদেরকে বলে মুথা ঘাস, সাইপ্রাসি ওরা বাংলায় হলো মুথা ঘাস বলা হয়। এদের ভিতরটা এই গোত্রের যারা হয় তারা 3 কোর বিশিষ্ট, অর্থাৎ ফাঁপা যে কাণ্ডটা সেই তার ভিতরটা হলো 3 কোর বিশিষ্ট। কিন্তু লামিয়াসি মানে ফুল জাতীয়, এর বাংলা হলো লামিয়াসি, বাংলা হলো ফুল জাতীয়, বাংলা ফুল জাতীয়। এরা 4 কোর বিশিষ্ট হয়, এদের অংশ হলো 4 কোর বিশিষ্ট হয়। তাহলে এগুলো আমরা মনে রাখবো কাণ্ডটা। এবার দেখো রাইজোমের বাংলা অর্থ ভূমিপুষ্ট কাণ্ড বলা হয়। রাইজোমের বাংলা অর্থ ভূমিপুষ্ট কাণ্ড, অর্থাৎ যে কাণ্ড তো সাধারণত মাটির উপরে থাকার কথা, কিন্তু কাণ্ড যখন কাণ্ড কারখানা ঘটায় মাটির তলে চলে যায়, তখন সেটাই হলো যে রূপান্তরিত কাণ্ড বা রাইজোম।
তাহলে আদা, হলুদ এরা কিন্তু আসলে কাণ্ড। এরপরে দেখো টিউবার। টিউবার মনে রাখবা, টিউবার হলো এর বাংলা অর্থ গোলাকার স্থিতি। টিউবারের বাংলা অর্থ অনেক হয়, টিউবারের বাংলা অর্থ অনেকগুলো হয়। টিউবারের বাংলা হলো কন্দ হয়, টিউবারের বাংলা কন্দ হয়, গোলাকার স্থিতি হয়, দুটাই আর কি হয় আর কি। তো কন্দ, টিউবারের বাংলা কন্দ হতে পারে, আবার গোলাকার স্থিতি হতে পারে। কন্দ মানে গোলাকার স্থিতি, কন্দ মানে হলো গোলাকার স্থিতি। কন্দ বা টিউবারের বাংলা অর্থ গোলাকার স্থিতি। তোমরা জানো আলু, এই আলুটা কিন্তু একটা রূপান্তরিত কাণ্ড, কিন্তু এই কাণ্ডের প্রান্ত কি হয়ে গেছে, গোলাকার স্থিতি হয়ে গেছে, তখন এটার নাম হলো টিউবার। তারপরে দেখো বাল্ব, ভূমিগত অতি সংক্ষিপ্ত রূপান্তরিত কাণ্ড। মাটির তলে কাণ্ড চলে গেছে কিন্তু খুব বেশি বিস্তৃতি অর্জন করে না, অল্প একটু বিস্তৃতি অর্জন করেছে, সেটাই হলো যে বাল্ব বলা হবে। এটাকে হবে বাল্ব। বাল্বটা একটু বোঝার আছে, তোমরা যদি একটু খেয়াল করো বাল্বটা কেমন হয়। আমি যদি অন্য কালি ব্যবহার করি তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হবে। দেখো বাল্বের পেঁয়াজের ব্যাপারটা আসলে কি, তোমরা পেঁয়াজ সবাই দেখেছো, সবাই আশা করি পেঁয়াজ দেখনি এরকম মানুষ নাই। তো মনে করো এটা মাটির লেয়ার, এইখানে মনে করো পেঁয়াজের কালি। আচ্ছা, এখন নিচের দিকে এইটা দেখা গেল এরকমভাবে নেমে আসছে, এই কাণ্ডটা নেমে আসার পর এই জায়গায় কিন্তু অসংখ্য স্বল্প অক্ষর তৈরি হয়, যেটা আমরা যেই জিনিস থেকে আসলে আমরা পেঁয়াজ করি তখন স্বল্প অক্ষর তৈরি হয়। তারপরে এখানে কিন্তু অসংখ্য মূল থাকে। তাহলে এখানে ঘনীভূত রূপান্তরিত কাণ্ড কোনটা, এই জায়গাটা এটা হলো এইটা, এই জায়গাটার নামই আসলে কিন্তু বাল্ব। এই জায়গাটার নামই হলো বাল্ব। বাল্বের সাথে যে স্বল্পত্রগুলো আছে, মানে রসালো যে অংশগুলো আছে পেঁয়াজের, ওইটা দেখতে বাল্বের মতো হয়ে যায় বলে আসলে এর নাম বাল্ব হয়েছে। মানে কাণ্ডের সাথে যে স্বল্পপত্র আছে সব কিছু মিলে একটা গোলাকৃতি গঠন তৈরি করেছে, যেটা বাল্বের মতো, এই জন্য নাম হলো বাল্ব। কিন্তু আসলে আসল বাল্ব হলো ভিতরে। তাহলে এটা কি, এটা হলো স্বল্পপত্র, এটা হলো স্বল্পপত্র। আর এইটা কিন্তু একবীজপত্রী উদ্ভিদের মধ্যে পড়লো, এটা হলো গুচ্ছমূল, এটা হলো গুচ্ছমূল। তোমরা একটু লিখে নিবা মনে রাখার জন্য। তাহলে এটাই হলো বাল্বের কথা। এবার হলো রানার। উদ্ভিদের দুর্বল কাণ্ড যা মাটির উপরে পড়ে থাকে, অর্থাৎ উপরের দিকে উঠতে পারে না, মাটির উপরে শুয়ে থাকে আনুভূমিকভাবে, এবং পর্বগুলার নিচে অস্থায়ী মূল, পর্ব থেকে মূল হচ্ছে তাই অস্থায়ী, উপরে পাতা বের হয় যেমন কাণ্ড। তাহলে এই হলো কাণ্ড। কাণ্ড পর্যন্ত আমরা আজকে শেষ করি। আগামীকাল আমরা আবার পাতা থেকে শুরু করবো। তোমরা আশা করবো তোমরা 7 অধ্যায় সম্পূর্ণটা দেখবে এবং শেয়ার দিবে, যাতে অন্যরাও ভিডিওটা পেয়ে যায় এবং উপকার যেন হয়। আমি কিন্তু তোমাদের চেষ্টা করবো অন্যান্য লেখকের বইয়ের তথ্যগুলো ইনক্লুড করে পড়াতে, এমসিকিউগুলো দাগিয়ে দেওয়া এবং সৃজনশীল কোনগুলো সেগুলো বলে দেবো। তো যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, যাতে করে প্রতিদিন ক্লাস তোমরা পেয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।